আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এই সম্পর্কে কি হবে তা দেখতে দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। রোহান তার গালে হাত চেপে ধরে বলল, কাজটা ভালো হয়নি, এর চড়া প্রতিশোধ তোমায় দিতে হবে নীলা। আমি অতি কষ্টেও ঠোঁটে হাসি ঝুলিয়ে বললাম, আর কি শোধ দিতে হবে? আমার থেকে আর কি চাস তুই? আর কিভাবে অপমান করতে চাস? আর কিভাবে অত্যাচার করতে চাস আমার উপর? রোহান খাটের উপর থেকে উঠতে উঠতে বলল, সবে তো শুরু, আরো অনেক কিছুই করার বাকি আছে রে। আমি ওর দিকে অবহেলার চোখে তাকিয়ে বললাম, তুই আর কিছুই করতে পারবি না কুকুর। রোহান হাহা করে হেসে উঠে বলল, এই দেখ, ভালো করে তাকিয়ে দেখ। রোহান তার ফোনের গ্যালারি থেকে একটা ছবি বের করে দেখাতে লাগলো। সবগুলো আমার ছবি, আমার নগ্ন দেহের। ছবিগুলো দেখে আর তাকিয়ে থাকতে পারছি না আমি। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে গাল বেয়ে, গলা চিরে কান্না আসছে প্রচন্ড। আমি কান্না মাখা গলায় বললাম, রোহান তুমি এমন করতে পারলে আমার সাথে? আমি না তোমার সবচেয়ে কাছের মানুষ ছিলাম, সবচেয়ে আপন মানুষ ছিলাম? তুমি কি করে ভুলে গেলে? শুধুমাত্র তোমার জন্যই আমার বাবা মা ভাই বোনার আর কোটি কোটি টাকার প্রপার্টি ফেলে রেখে তোমার সাথেই ঘর বেঁধেছি আমি। আমি তো তোমার কাছে দামি শাড়ি, গাড়ি, বাড়ি কিংবা গহনা চাইনি, শুধু এতটুকু ভালোবাসা চেয়েছিলাম, তোমাকে আমার করে চেয়েছিলাম। কি করে তুমি আমার সবটুকু বিশ্বাস এভাবে অবলীলায় নষ্ট করে দিলে? কথাগুলো বলতে বলতে আমার কান্নায় মুখ ভরে এলো, কিন্তু আমি কষ্টে কান্নাকে চেপে রেখে স্বাভাবিক গলায় বললাম, রোহান আমি তোমার সাথে আর থাকবো না, চলে যাব, আজ এক্ষুনি চলে যাব। রোহান কথা শুনে হাসিতে ফেটে পড়ে বলল, চলে যাও, এক্ষুনি চলে যাও, কিন্তু সমস্যা হলো কি জানো? তুমি চলে গেলে আরো বিপদে পড়বে। অন্ধকার ব্যতীত তোমার আর কোনো পথ খোলা নেই। আলোর দিকে এগিয়ে গেলে মানুষ তোমায় দেখিয়ে বলবে, ওই যে দেখো এই মেয়েটাই না যার ছবিগুলো ভাইরাল হয়েছে। রোহান বিকট হাসিতে ফেটে পড়ল। ওর হাসি এসে আমার কানের পর্দা কাঁপিয়ে তুলছে। তারপর আমার চোখের সব আলো নিভে যাবে, গলার স্বর স্তব্ধ হয়ে যাবে, আর ভেতরে কাঁপতে থাকা আত্মা নামক পাখিটা উড়ে যাবে গত হওয়া আরো কিছু আত্মাদের কাছে। ভোরবেলায় সোফায় বসে আরজুর দাদিকে ফোন করলাম। তিনি ফোন রিসিভ করে গমগমি গলায় বললেন, কি হয়েছে? কেউ মারছে টারছে নাকি? এত সকালবেলা কেউ কাউরে মোবাইল করে? তুমি কি মুসলমানের মাইয়া না? নামাজ কালাম নাই? কোরআন শরীফ পড়নের সময় না এটা? এই সময় কেউ কাউরে ফোন দেয়? কিছু বলার আগে তিনি যে মেজাজ দেখালেন, তখন আর ভয়ে কথা বলার সাহস থাকে? ভাগ্যিস তখন রোহান ঘুমেছিল। ও যদি সজাগ থাকতো তবে কি আর ফোন করা যেত তার মায়ের কাছে? এবার ভাবলাম মিমদের বাসার নাম্বারে একটা ফোন দিব। রোহান ঘুমিয়ে থাকতে থাকতে কাজটা করব, তাই উঠে বেলকনির দিকে চলে গেলাম। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, ফোন দিয়ে তার মাকে বলবো, আন্টি মিমের কাছে দিন একটু, তারপর মিমের সাথে কথা বলবো। মিমদের নাম্বারে ডায়াল করতেই ওপাশ থেকে ফোন রিসিভ করলো মিম। আমি একটা আননোন নাম্বার থেকে ওকে ফোন দিয়েছিলাম, যাতে করে সহজেই ওর হাতে ফোন থাকলে রিসিভ করে। মিম ফোন রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। মিম তুমি ফোনটা কেটো না প্লিজ, আমি তোমার নীলা ভাবি। মিম ফোন কাটলো না, কিন্তু ওপাশ থেকে একেবারে চুপ হয়ে গেল। আমি এবার বললাম, মিম তোমার কথা বলতে হবে না, তুমি শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনো প্লিজ। মিম তুমি কিন্তু ওপাশ থেকে কেটে দিও না। মিম ফোন কাটলো না ওপাশ থেকে। আমি এবার অনুনয়ের গলায় বললাম, তোমার যে আপন বড় বোন আছে, ওই যে বুবলি আপু, বুবলি আপুর সাথে তুমি এমন একটা বিশ্বাসঘাতকতা করতে পারতে বোন? নিশ্চয় করতে পারতে না, কারণ ও তো তোমার রক্তের বোন। ওর সংসারে তোমার ভাগ্নে ভাগ্নি আছে। তাছাড়া তোমার বোনের একটা সুন্দর সংসার তোমার জন্য ভেঙে যাক তা কখনো তুমি চাইবে না। কিন্তু তোমার বেলায় তো আর কোনো সমস্যা নেই, আমি তো তোমার কেউ হই না। আমার সংসার ভেঙে গেলে, মেয়েটা বাবাহারা কিংবা মাহারা হয়ে গেলে তোমার কোনো দুঃখই নেই এতে। কিন্তু মিম বিশ্বাস করো, আমি তোমাকে নিজের আপন বোনের মতোই বিশ্বাস করেছিলাম। ওই যে 4 বছর আগে নিজের বাবা মা বোন রেখে এসেছিলাম, তারপর তো আপন বলতে রোহান আর মা আর তুমি। তুমি রোজ আমার এখানে আসতে, পড়তে, গল্প করতে, নামাজ পড়তে, ধর্মীয় উপদেশ বাণী শোনাতে আমায়। আমার খুব ভালো লাগতো সবকিছু। মনে হতো আমার আপন বোনটি আমার ঘরে বেড়াতে এসেছে। আমার এমন বিশ্বাসটা কিভাবে তুমি নষ্ট করে ফেললে বোন? মিম টু শব্দ পর্যন্ত করলো না, নিঝুম হয়ে আমার কথাগুলো শুনছে। আমি এবার প্রায় কাঁদো কাঁদো গলায় বললাম, তোমার পায়ে পড়ি মিম, তোমার আল্লাহর দোহাই, তুমি ভুলে যাও রোহানকে। তুমি আমার সংসারটা ভেঙে যেতে দিও না বোন, ভেঙে যেতে দিও না। কথাগুলো বলতে বলতে বারান্দার গ্রিল ধরে কাঁদছিলাম খুব। ব্যথায় কুকিয়ে উঠে পেছনে তাকিয়ে দেখি রোহান আমার চুল টেনে ধরেছে। আমি ভয় কাঁপতে কাঁপতে বললাম, আমি কোথাও ফোন করিনি। রোহান আমার হাত থেকে খপ করে ফোনটা কেড়ে নিয়ে ডায়ালে থাকা নাম্বারটা দেখলো, তারপর মোবাইল ফোনটা এক ঢিলে ছুঁড়ে মারলো আমাদের বাসার বাম পাশে বয়ে যাওয়া ময়লার ট্রেনে। আমি ওর দিকে জল ভরা চোখে অসহায়ের মতো তাকিয়ে রইলাম। রোহান এবার তার গলার স্বর বিকৃত করে বলল, মিমকে ফুসলানো হচ্ছিল না, এখন থেকে ফুসলানো হবে। আমার ভয়ের বদলে এখন রাগ হচ্ছে। রোহানের প্রতি ঘৃণায় আমার শরীর রিরি করছে। রোহানকে আমি এবার বললাম, তুই আসলেই একটা ছোট লোকের বাচ্চা, আমি তোকে জেলের ভাত খাওয়াবো। রোহান সেই অট্টহাসি হেসে বলল, হাউ ইজ ইট পসিবল বেবি? পুলিশের কাছে গিয়ে কি বলবে? আমার হাজবেন্ড আমার নুট ছবি তুলে আমায় ব্ল্যাকমেল করছে, এটাই তো না? কিন্তু সমস্যা হলো কি, আমাদের ফাঁড়ির দারোগাটা না বড্ড লুচু। ওই যে লসমান লুচির বিধবা মেয়ে তারাবানু আছে না, ওর সাথে রোজ দিন এসব করে। তারপর রোহান আবার হাসলো, হেসে বলল, তুমি যে সুন্দর, তোমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তোমায় তখন কি বলবে জানো? জানো না? তবে শোনো, বলবে কোন ছবিটা? তুমি বলবে একটা ছবি আছে, ও ভাইরাল করে দিয়েছে। তখন দারোগা ফেসবুক ঘেটে বের করে বলবে, এটা যে তোমার নুট, তার প্রমাণ কি? তুমি বলবে আমি ভিকটিম, আমার কথাই প্রমাণ। দারোগা তখন লুচু হাসি দিয়ে বলবে, আইন তো তোমার এ কথা শুনবে না, কাপড় খোলো, টেস্ট করে দেখতে হবে। আইন প্রমাণ ব্যতীত কোনো অ্যাকশন নেয় না। তুমি তখন অবাক হবে, হাত জোর করে কাঁদবে, কিন্তু চরিত্রহীন দারোগা তোমায় আস্ত
ব্যস্ত রাখবে না, এটা বলে হাহা করে হাসতে থাকবে। এখন ভাবো তুমি কোনটা করবে? ভাইরাল হয়ে তোমার জীবনের সবকিছু হারাবে, নাকি চুপ থাকবে? চুপ থাকলে ভয় নেই, মিমকে দুদিন পর ইউজ করে ছেড়ে দিব। অ্যানসেন্ট জিনিস আমি চয়েস করি না আবার। এটা বলে রোহান রুমে চলে যায়। আমি সোফায় বসে ভাবছি, রোহান অসভ্য আমি জানতাম, কিন্তু এতটা বর্বর তা আগে জানতাম না। ওর মুখ থেকে সবকিছু শোনার পর আমার চোখ ঝাপসা হয়ে এসেছে। মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় যে অসহায় মানুষটি আছে সে আমি ছাড়া আর কেউ না। আমি ইচ্ছা করলেই মিমের পরিবারের মানুষদের কাছে সবকিছু বলে দিতে পারতাম, কিন্তু বলিনি এর জন্য যে আমার মনে হয়েছিল মিমও বোধ হয় কোনো একটা ফাঁদে আটকে গেছে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ হলো ভালোবাসার ফাঁদ। এই ফাঁদে কেউ আটকে গেলে তার নিজেকে বাঁচানো দুষ্কর হয়ে পড়ে। এই ফাঁদে আমি যেমন করে আটকে গেছি, মিমও তেমন করেই আটকে গেছে হয়তো। আর ওর বয়স কম, 16 থেকে 18 বছর বয়সী মেয়েগুলো বেশি আবেগপ্রবণ হয়। এরা বাস্তবতা বোঝে না, মনে কিছু একটা আটকে গেলে তা নিয়েই ভাবতে থাকে সর্বক্ষণ। আমি দরজার সামনে দাঁড়িয়ে শুধু সময়ের অপেক্ষা করছিলাম। রোহান যখন ঘর থেকে বের হয়ে যাবে তখন আমি মিমের সাথে যেভাবেই হোক যোগাযোগ করব। ঘরে ডায়েরিতে ওর নাম্বার লিখে আছে, আমি ওকে ফোন করব আবার। আমাদের বাসার সামনের মোড়ে আমার পরিচিত এক টেইলার্স আছে, খুব ভদ্র একটা ছেলে, আমাকে ভাবি ডাকে। ওর ওখানেই আমাদের সব কাপড় চোপড় তৈরি করি। ওর কাছ থেকে ফোনটা ধার নিয়ে আসবো। কিন্তু রোহান আজ বাসা থেকে নড়ছেই না, যেন সে আর কখনো বাসা থেকে বের হয়ে যাবে না। এমনিতেই আমার মন ভালো না, কাঁদতে কাঁদতে মাথা ব্যথা করছে এখন। এমন সময় রোহান এসে আমাকে রুমে ঢুকিয়ে নেয়। সে বিছানায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমাকে জাপটে ধরে পড়ল। আজ আমি তোমার কাছে থাকবো। এবং এখন আমি এক ঝটকায় তাকে সরিয়ে দিতে চাইলেও পারলাম না। তার দেহের আকুট থেকে মুক্তি পাওয়া যে নারীর শক্তির কাছে দুষ্কর। রোহান তার ইচ্ছা মতো আমায় ভোগ করছে। মিম হঠাৎ এসে আমাকে দরজার সামনে জড়িয়ে ধরে। তখন রোহান ছিল না, সে কাঁদতে থাকে। আমি অবাক হয়ে বললাম, কাঁদছো কেন মিম? মিম কান্নার জন্য কথা বলতে পারল না। আমি তাকে খানিক সময় কাঁদতে দিলাম। তারপর সে খানিক স্থির হয়ে ভেজা গলায় বলল, ভাবি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এই অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু বিশ্বাস করুন আমি ওর চাল ধরতে পারিনি, আটকে গেছে ওর পাতানো চাল। তারপর আবার কাঁদতে লাগলো। আমি এবার একেবারেই পরিষ্কার হলাম যে আমার ধারণাই ঠিক, রোহান ওকে আটকে ফেলেছে জালে। ভাবি আমি এত কিছু বুঝতে পারিনি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে রোহান ভাইয়া আমার সাথে প্রেমের গল্প বলতো, আমার দিকে কেমন করে তাকাতো। ওনার তাকানোটা আমি তখন বুঝতাম না, কিন্তু আমার ভেতর তখন কেমন যেন লাগতো। কেন জানি মনে হতো তার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। তার তাকানোটা আমার বুকের ভেতর বিদ্যুৎ খেলে যায়। আমি শুধু চুপ করে ওর কথাগুলো শুনছিলাম। সে খানিক সময় থেমে গিয়ে আবার বলতে শুরু করলো, সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। রোহান ভাইয়া আমার সাথে স্কুলে দেখা করতে গেল হঠাৎ। যখন আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছিল তখন আমার নিজেকে খুব একা মনে হচ্ছিল। মন কেমন নিয়ে যখন আমি স্কুলের গেট পেরোলাম ঠিক তখন দেখতে পেলাম রোহান ভাইয়াকে। তার হাতে টকটকে লাল গোলাপ। আমি তাকে দেখে হেসে ফেললাম আর ভাবলাম কার জন্য অপেক্ষা করছেন তিনি। কিন্তু রোহান ভাইয়া আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে আমার কাছে এলেন। তারপর বললেন, চলো। আমি অবাক হয়ে বললাম, কোথায় যাব? ভাইয়া বললেন, তোমায় নিয়ে আজ নিরুদ্দেশ হয়ে যাব। ভাবি আমি এত কিছু তখন ভাবিনি, একবারও আমার মনে পড়েনি আমি ভুল করছি না ঠিক করছি, কিন্তু তার সাথে কোথাও যাওয়া আমার আদৌ উচিত কিনা। আমি তবুও দাঁড়িয়েছিলাম। অন্য সব মেয়েরা যখন তার প্রেমিকের সাথে অভিমান করে দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবে ও আমার হাতটা ধরে অভিমান ভাঙিয়ে দিক, আমারও তখন তেমন মনে হয়েছিল। আর ভাইয়া তখন ঠিক সেই কাজটাই করেছিল। সে আমার ডান হাতটা খপ করে ধরে বলল, চলে এবার। আমি লজ্জায় আড়ষ্ট হয়ে উঠে তার সাথে হাঁটতে লাগলাম। তখন থেকেই সব হয়েছে। আজ রাতেও ভাইয়া আসবে বলেছে। আমি সান্ত্বনা দিয়ে বললাম, তুমি এখন বাড়িতে যাও, আমি রাতে আসবো। ও বের হওয়ার আগে তোমার রুমে আমি থাকবো। ঠিক আছে ভাবি, দেখে শুনে আসবেন। বলেই মিম চলে যায়। রাতে মিমের রুমে এসে বললাম, এখন শোনো, তুমি চুপচাপ বিছানার উপর বসে থাকো, একটুও নড়বে না, চিৎকার করবে না। আমি কি করছি না করছি তাও তোমার দেখার প্রয়োজন নেই। তুমি শুধু এখানে বসে থাকবে, পারলে দু চোখ বুজে রেখো। মিমের মুখ কেমন কালচে হয়ে গেছে, ভীষণ ভয় পেয়েছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমি একটুও টেনশন করো না, কোনো ভয় নেই বোন, কাল সকাল থেকেই তোমার জীবনে আলো ফিরে আসবে। মিম আর কোনো কথা বলল না, চুপচাপ খাটের উপরে বসে রইল। আর আমি গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে রইলাম, অপেক্ষা করছি আমার শিকারের আশায়, মুক্তির প্রত্যাশায়। লাইট অফ করে দিলাম। রোহান এলো ঠিক শেষ রাতের দিকেই। তার পায়ের শব্দ ঠাউর করেই আমি সতর্ক হয়ে দাঁড়ালাম। নিতুল ঘরে ঢুকেই ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। ভেতরে তখন অন্ধকার। তার মোবাইলের স্ক্রিনের আলোতে পথ দেখে দেখে খাটের কাছে যেতে লাগলো। তার হাতে অস্থিরতা, হয়তোবা খুব তাড়াহুড়ো করেছে। আমিও তাড়াহুড়ো করছি। রোহান যখন প্রায় খাটের একেবারে কিনারে চলে গেল আমিও তখন একেবারে তার কাছে পেছনে। রোহান এবার তার একটা হাত বাড়িয়ে দিল মিমের দিকে। আমার হাত তখন কাঁপছে। সেই কাপা কাপা হাতে ছুরিখানা বের করে এনে পিঠে মেরে দিলাম। রোহান এবার আমার পেছনে ফিরে আমাকে দেখে। মিম লাইট জ্বালিয়ে দেয়। মুক্তির এক সকাল। নিচে পড়ে আছে এক নরপশুর লাশ। একটু পর পুলিশ আসবে, এসে খুনিকে গ্রেপ্তার করে নিয়ে যাবে কারাগারে। মিম আমার দিকে তাকালো। তার চোখে মুখে আনন্দের হাসি। হাসার পরেও তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সে এবার আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে ফেললো। তারপর ভেজা গলায় বলল, ভাবি আজ থেকে আপনি আমায় মুক্তি দিয়েছেন, আপনাকেও আমি আজ থেকে মুক্তি দিব, সত্যি সত্যি মুক্তি দিব। বলে সে আমার হাত থেকে ছুরিটা কেড়ে নিল। আমি বললাম, না মিম, আমি খুনি, আমার হাতে দাও এটা। এক্ষুনি পুলিশ আসবে। পুলিশ আসবে বলেই তো আপনার কাছ থেকে এটা নিয়ে নিলাম। এখন অপরাধী আমি না, তুমি নও, আমি অপরাধী। ভাবি আপনার আরজুর জন্য হলেও বাহিরে থাকতে হবে, আরজুকে বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, কিন্তু
কিন্তু আমার হাজতখানায় থাকলেও কোনো সমস্যা নেই, ওখানে আমি বেশ ভালো থাকবো। একজন নরপশুর যৌনদাসী হয়ে থাকার চেয়ে খুনের অপরাধে দণ্ডিত হয়ে কারাবাস যাপন লক্ষ কোটি গুণে শ্রেয়। আর এখানে দুটি মেয়ের নতুন জীবন দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় মেয়েটি কি ভালো কাজ করেছে নাকি আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল? কমেন্টে বলে যান। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।